এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আসো কেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم এটা একটু আপনারা অ্যাটেন্ডেন্স করবেন এই প্রথমে। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে হলেও একটু কি পরিচয় জানা দরকার কিনা? জানা দরকার। আমার তো কারোর সাথে পরিচয় হয়নি, শুধুমাত্র আমাদের সম্মানিত সুপার মহোদয়ের সাথে সালাম বিনিময় হয়েছে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করব। এখন যদি আমরা সবাইকে একজন একজন করে যদি পরিচয় নিতে যাই, তাহলে আরও 10 থেকে 20 মিনিট সময় এখানে আমাদের ব্যয় হবে। তো আপনাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, এটাই তো আপনাদের বড় পরিচয়। তো যেহেতু আমি একা আসছি, আমার পরিচয়টা দিয়েই আমি শুরু করব। আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান, ডাকনাম শাহিন। আমি এই এনসিডিসি প্রোগ্রামের, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক ও সিভিল সার্জন কর্তৃক আয়োজনে এই প্রোগ্রামের আমি উপজেলা সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি 3টা উপজেলার দায়িত্বে আছি, আপনার ফুলতলা, দিঘলিয়া, তেরোখাদা, এই 3 উপজেলায়। তাহলে ডুমুরিয়ায় কেন আসলাম, এটাও তো একটু প্রশ্ন, যে আপনি ওই 3 উপজেলার দায়িত্বে, তাহলে এখানে আসলেন কেন? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে বা আমাদের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছে বা আমাকে নির্দেশনা দিয়েছেন যে আপনি এই ডুমুরিয়াতে একটু সার্ভিস দিবেন, যে ডুমুরিয়া যে আছে তার কাজের সহযোগিতার্থে। কারণ ডুমুরিয়া কিন্তু বড় উপজেলা, 14টা ইউনিয়ন, আর ফুলতলা মাত্র 4টা ইউনিয়ন। তাহলে সেই কাজটা শেষ হয়ে গেছে, যার কারণে এই কাজের ছাবর দেওয়ার জন্য আমাকে ফুলতলা থেকে এখানে নিয়ে আসা হয়। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর জেলা, চৌগাছা উপজেলা। চৌগাছার নাম শুনছেন? এই চৌগাছাতে আমার জন্মস্থান, আর এখন বর্তমান চাকরির সূত্রে আমার বাসা হচ্ছে ফুলতলাতে। এই ছিল মোটামুটি আমার পরিচয়। তো আমরা সময় নষ্ট না করে আমি মূল প্রোগ্রামে ফিরে যাচ্ছি। 12টা 18 বাজে। আমি চেষ্টা করব দেখি কত দ্রুত শেষ করা যায়, ঠিক আছে? তো আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে একটা প্রোগ্রাম করতে গেলে আগে থেকে নোটিশ দিতে হয় যে আমি অমুক দিন আসবো, কিন্তু আজকে সকালেই কিন্তু ওনাকে জানিয়েছি। আমি ওনাকে মোবারকবাদ জানাই, সালাম জানাই, ধন্যবাদ জানাই যে আজকে বলা মাত্রই উনি প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ, এটা আসলে একটা বড় পাওয়া বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের আমাদের মূল বিষয় হচ্ছে যে অসংক্রামক রোগ। আমরা একটু আমার দিকে না তাকিয়ে স্লাইডগুলো একটু দেখব, ঠিক আছে? এখন এই অসংক্রামক রোগে যাওয়ার আগে আমরা একটু সংক্রামক রোগ সম্পর্কে ধারণা নেব আপনাদের কাছ থেকে। বলেন, কে বলতে পারবে সংক্রামক রোগ কাকে বলে? সংক্রামক মানে কি বলেন, কে বলতে পারবে? সংক্রামক মানে কি? দেখছেন, আমাদের হুজুর বলে দিচ্ছে, যেই রোগটা একজন থেকে অন্যজনের শরীরে স্থানান্তরিত হয়, ছড়িয়ে যায়, তাকেই কি বলে? অসংক্রামক। এই অসংক্রামক রোগ দুই একটা নাম কে বলতে পারবে? বসন্ত, হ্যাঁ। তারপরে কিছুদিন আগে বড় ধাক্কা পার করেছি আমরা, করোনা, কোভিড-19 নামে খ্যাত যেটা। এই যে সংক্রামক রোগ বা ছিডি হলো যে সকল রোগ যা একজন থেকে অন্যজনের শরীরে বা দেহে সংক্রামিত হয় এবং জীবাণু বা প্যাথোজেন দ্বারা হয়ে থাকে, ঠিক আছে? তাকে কি বলে? সংক্রামক রোগ। একটু কথা বলবেন, তাকেই সংক্রামক রোগ বলে। এই সংক্রামক রোগগুলো কি? ডায়রিয়া, দেখেন এখানে বোর্ডে, ডায়রিয়া, কলেরা, ডেঙ্গু জ্বর, এইডস, ম্যালেরিয়া, কোভিড-19, আর কি
নিপা ভাইরাস। এই কয়টা কি সব সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ। ঠিক আছে, এই রোগ কি একজনের হলে কি তার সংস্পর্শে গেলে আরেকজনের হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। তাইলে আমরা সংক্রামক রোগের উদাহরণ জানলাম, সংক্রামক রোগ সম্পর্কে ধারণাও নিলাম, বা কি কি সেটাও জানলাম। তাইলে এখন একজন বলতে হবে ছাত্রছাত্রীদের ভিতর থেকে যে অসংক্রামক রোগ কাকে বলে। এটা হচ্ছে সংক্রামক মানে যেটা ছোঁয়াচে, একজন থেকে অন্যজনের ছড়িয়ে যায়, স্থানান্তরিত হয়, তাকেই সংক্রামক রোগ বলে। তাহলে অসংক্রামক রোগ কাকে বলে? একজন সুন্দর করে একটু বলেন, পারবেন না? একেবারে বিপরীতটা, বিপরীত বলেন বলেন। হ্যাঁ, যেমন ওকে একটু বলতে দেন, আপনারা ওরে ভুল পথে পরিচালিত করলেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, ও কিন্তু ঠিক পথে ছিল। বসেন বসেন। দেখেন, যে সকল রোগ কোনো নির্দিষ্ট জীবাণু দ্বারা সৃষ্টি হয় না এবং আক্রান্ত মানুষ বা পশু পাখি বা পোকামাকড় হতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুস্থ মানুষের দেহে প্রবেশ করে না, তাকেই কি বলে? অসংক্রামক রোগ বলে। এই অসংক্রামক রোগ দেখেন জটিল ও কি দীর্ঘস্থায়ী, আবার ধীর অগ্রগতি সম্পন্ন হতে পারে। ধীরে 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 আমার আপনার শরীরে প্রবেশ করবে, হতে পারে আবার কি দ্রুত বৃদ্ধি পেয়েও মৃত্যু ঘটাতে পারে। যেমন কি স্ট্রোক। এই স্ট্রোক কি ছোঁয়াচে? আল্লাহ না করুক, আমাদের এখানে যদি কারোর স্ট্রোক হয়, আমরা তাকে ধরে অ্যাম্বুলেন্সে করে, ইজিবাইকে করে, গাড়িতে করে হসপিটালে নেব না? তাহলে আমরা তো তার সংস্পর্শে গেলাম, তাহলে আমাদের কি হবে? কিন্তু যদি কারো করোনা হতো, কেউ যেতেন? কেন যেতেন না? এটা হচ্ছে ছোঁয়াচে। আচ্ছা দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এই রোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে প্রথাগত, কনভেনশনাল, আর একটা নন কনভেনশনাল, অপ্রথাগত। প্রথাগতের ভিতরে কি আছে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্সেনিকোসিস, ক্যান্সার, হৃদরোগ, জটিল কিডনি রোগ, চোখে ছনি পড়া ইত্যাদি। আর অপ্রথাগত যেটা বলা হচ্ছে সেটা সড়ক দুর্ঘটনা, জখম, শিশু জখম, নারী নির্যাতন ইত্যাদি। আচ্ছা তাইলে বলেন, সড়ক দুর্ঘটনা ডায়াবেটিস রোগ এটা বুঝলাম, তাহলে সড়ক দুর্ঘটনা রোগ হলো কিভাবে? বলতে পারবেন কেউ? মনে করেন যে স্ট্রোক করে বা হার্টের কারণে যদি কেউ স্ট্রোক করে, প্রেশার বেড়ে যে স্ট্রোক করে যদি কেউ প্যারালাইজড হয়ে যায়, বিছানায় কি পড়ে থাকে না? আর যদি কেউ পঙ্গুত্ব বরণ করে রোড অ্যাক্সিডেন্টে, একই কথা না? একই কথা। তাইলে এই দুটোই অসংক্রামক রোগের আওতাভুক্ত। আমি কিন্তু প্রোগ্রাম শেষে জিজ্ঞাসা করবো সংক্রামক রোগ কাকে বলে, অসংক্রামক রোগ কাকে বলে, সংক্রামক রোগের উদাহরণ, অসংক্রামক রোগ বলতে পারবো না আমরা ইনশাল্লাহ। দেখি বলেন, এটাতে এই ছবি, এই লেখাটা নাই, তাইলে কি বোঝাবে এখানে বলেন? না না, মনে করেন এই লেখাটা নাই, তাহলে এটা কি বলবেন? এটা কি চিত্র, কি দেখা যায়? রোগ বলে বোঝা যাবে। এটা ক্ষত না, একটা ঘা সৃষ্টি হয়েছে, তাই না? ঘা। এটা হচ্ছে যে এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে যে আমাদের যশোর জেলার যশোর সদর উপজেলার 7 নম্বর চূড়ামনকাটি ইউনিয়নের সাতিয়ানতলা গ্রামে বাড়ি। এই ভদ্রলোকের অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিস ছিল, অতিরিক্ত মাত্রায় উচ্চ রক্তচাপ, যেটা হাই প্রেশার ছিল। আমাদের অবশ্যই সবার জানা আছে যে যার শরীরে অতিরিক্ত ডায়াবেটিস আছে, তার যদি কোনো জায়গায় ক্ষত হয়ে যায়, সেই ক্ষত শুকাতে চায়? সারে সহজে? জানি আমরা, এটা জানি। একটু কথা বলেন, জানি। আচ্ছা, তাহলে এই লোকটার শরীরে অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিস ছিল, যার কারণে তার শরীরের ক্ষত শুকায়নি। দেখেন, সেই উনি এই মাঠে যাওয়ার পথে ওনার পায়ে লোহার পেরেক ফুটছিল, স্ট্রোক করে সে প্যারালাইজড, বিছানায় পড়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে পিঠে কি হয়েছে? ঘা হয়ে গেছে। দেখছেন, ঘা হয়ে গেছে। আপনার আমার সমাজে যারা এরকম পড়ে আছে প্যারালাইজড হয়ে, একটু খোঁজ নেবেন, তার পাশে যাবেন, খোঁজ খবর নেবেন, দেখবেন তার পিঠেও ওরকম ক্ষত হয়ে গেছে, তার কোমরে ক্ষত হয়ে গেছে, 5 বছর 8 বছর এরকম শুয়ে আছে বিছানায়। আছে না এরকম লোক? কি করুন দৃশ্য। আচ্ছা, এই যে তার হাতের অংশ, পিঠের অংশ, পায়ের অংশ খসে খসে পড়ে যাচ্ছে, খসে খসে যে পড়ে যাচ্ছে, এই কষ্ট কি উনি একা ভোগ করছে? বলেন, কথা বলেন, উনি একা ভোগ করছে? কারা ভোগ করছে? পুরা পরিবার। কিভাবে? যে উনি তো কষ্ট ভোগ করছে, আর পরিবারের লোকজন কি ওনার সেবা করছে না, দেখভাল করছে না?
তাহলে পুরা পরিবারটাই কিন্তু কষ্ট পাচ্ছে না? পাচ্ছে। কারণ তার পিছনে একটা অর্থ ব্যয় হচ্ছে, তার সেবা করা লাগছে, সব কিছুই আমার পরিবার বহন করছে। আমরা একটু কল্পনা করি, সবাই আমরা এটা খেয়াল করি, খুব করুণ কাহিনী এটা। তাইলে এই পুরা পরিবারটা কি বিপদগ্রস্ত। দেখেন হাতের অংশ খসে পড়ে যাচ্ছে, কি অবস্থাটা না হয়েছে। ঠিক আছে, এইটা দেখানোর উদ্দেশ্য যে এই আব্দুল মজিদের মতো পরিণতি যেন আমাদের আর না হয়। তাইলে আমাদের করণীয় কি? সেই করণীয়গুলো মেনে চলতে হবে না আমাদের, সেইটাই আজকে আলোচনা করব। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই 4টা চিত্র থেকে বলেন তো কি নিয়ে গেছে ওই আব্দুল মজিদ? মৃত্যুবরণ করেছে উনি, কি নিয়ে গেছে এখান থেকে? এই তো হচ্ছে তো, কে বললো বলেন? রোগ। কে বলছিল এই কথাটা? ওইটা দাঁড়ান, কি নাম শোনা? আলামিন। কোন ক্লাসে? ক্লাস 9। ভেরি গুড শোনা, খুব সুন্দর উত্তর হয়েছে। এই 4টা চিত্র থেকে সে কি বাড়ি নিয়ে গেছে? সে টাকা পয়সা নিয়ে গেছে? না, সে একটা জিনিস নিয়ে গেছে, কি? রোগ। তো এই বসেন, এই রোগটা কি? আমরা এই স্লাইডে দেখছিলাম না, এই রোগটা কি? জটিল ও দীর্ঘস্থায়ী। তাই এই চিত্রের সাথে মিল আছে। সে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত বহন করে সেই রোগ নিয়ে গেছে। এখন এটার মূল উদ্দেশ্য হচ্ছে, এই রোগটা যদি আমার আপনার শরীরে বাসা বাঁধে, তাহলে আমাদের পরিণতিও আব্দুল মজিদের মতো হলেও হতে পারে। তাহলে এর থেকে কি আমরা বাঁচতে চাই না? সুস্থ জীবনে থাকতে চাই না? তাহলে কি করণীয় সেটা আজকে দেখব। চেষ্টা করলে, যদি আমরা চেষ্টা করি, তাহলে সুস্থ থাকা কি সম্ভব না? আর সুস্থ রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আছে, কিন্তু চেষ্টা করে কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? সম্ভব না। যতই আপনি পালায়ে থাকেন আর যেখানেই থাকেন, আপনার মৃত্যু কি? যেদিন টাইম হয়ে যাবে, মালাকুল মউত সেই জায়গা চলে যাবে, যাবে না? যাবে। তাহলে আমরা চেষ্টা করলে সুস্থ জীবন যাপন করতে পারি। তাইলে মৃত্যু তো একদিন হবে। সুস্থ জীবনে মৃত্যুবরণ করা আর ওই আব্দুল মজিদের মতো মৃত্যুবরণ করা, এর মধ্যে পার্থক্য আছে না? আছে। তাহলে আমরা সেটা একটু দেখি। দেখেন এই অসংক্রামক রোগকে দেখেন নীরব ঘাতক বলা হচ্ছে, সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। হ্যাঁ, এটা বিশ্বব্যাপী 74% মৃত্যুর জন্য দায়ী। কত পার্সেন্ট? সারা বিশ্বে যত লোক মারা যাচ্ছে তার শতকরা 74 জন মারা যাচ্ছে কি রোগে? অসংক্রামক রোগে। সেটা ডায়াবেটিস হতে পারে, প্রেশার হতে পারে, স্ট্রোক হতে পারে, ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা। হ্যাঁ, যে কোনো রোগেই, মানে এক কথায় অসংক্রামক রোগে মারা যাচ্ছে কত পার্সেন্ট? 74%। এইবার দেখেন এই 74%কে আবার পার্সেন্টেজ করা হয়েছে, তার প্রায় 80% মারা যাচ্ছে নিম্ন আর মধ্যম আয়ের দেশগুলোতে। এখন আমরা কোন আয়ের দেশ? নিম্ন মধ্যম আয়ের। আমরাও তো নিম্ন মধ্যম আয়ে তো পৌঁছাতে পারিনি। তাহলে আমরা কি বাদ পড়েছি? বাদ পড়িনি। এইবার দেখেন শুধুমাত্র বাংলাদেশেরটা দেখেন, এই বাংলাদেশের কত পার্সেন্ট লোক মারা যাচ্ছে? সারা বিশ্বে কত ছিল? আর শুধুমাত্র বাংলাদেশকে অ্যানালাইসিস করে দেখা গেছে কত? 70। এটা কারা বলছে? এই যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমি এখানে যতটুকু কথা বলবো রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক, আমার বানোয়াট কথা তো বলার দরকার নেই। ঠিক আছে, তাইলে এই যে বাংলাদেশের অবস্থাটা দেখেন, তাহলে কি আমরা বাংলাদেশের মানুষ ভালো আছি না খারাপ আছি? খারাপ আছি, খুব ভয়াবহ অবস্থা। তাহলে আমরা কি করব? এই রোগ থেকে আমরা মুক্ত থাকতে চাই। আর মুক্ত রাখার বা সুস্থ রাখার মালিক হচ্ছে আমাদের মহান রব, আর চেষ্টা আমাদের। রিজিকের মালিককে আল্লাহ। তো এখন আমি যদি আজকে সারাদিন এই হাসানপুর বসে বসে বলি রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, খাওয়াবে আল্লাহ? না, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে জমিনে লুটিয়ে পড়তে হবে, খাবারের অন্বেষণে বের হতে হবে, তাইলেই রিজিকের মালিক আল্লাহ হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। তাইলে অনুরূপভাবে আমাকে সুস্থ থাকতে হলে আমাকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টা যদি আমি অব্যাহত রাখতে পারি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি সুস্থ থাকব। এবার দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, কাদের মতে এটা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই অসংক্রামক রোগের ঝুঁকি কয়টি? কারা বলছে এই কথাটা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা বলছে অসংক্রামক রোগের ঝুঁকি 4টি। আপনারা একটু আমার দিকে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা এই কথাগুলো একজন MBBS ডাক্তারের কাছে গিয়েও শুনতে পারবেন না। এত কথা বলবে স্যারেরা? সময় আছে ডাক্তারদের? না।
তাহলে আমরা আপনাদের মাঝে এসেছি বলার জন্য, কষ্ট করে, আপনারাও কষ্ট করছেন, ছাত্রছাত্রীরাও সিগনেচার করবে, ফাঁকে ফাঁকে করা দেবেন, ওরা এখানে ডেজিগনেশনের জায়গায় লিখবে ছাত্র বা ছাত্রী কোন ক্লাস, এই পাশে একটু 8 বা 9 লিখে রাখবে। তাহলে অসংক্রামক রোগের ঝুঁকি কয়টি? 4টি। কি কি কেউ বলতে পারবে? এই খেয়াল করো, অসংক্রামক রোগের ঝুঁকি 4টি, কেউ বলতে পারবে কি কি? ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক, হার্ট অ্যাটাক যে হচ্ছে এর কারণ কয়টি? কি কি সেটা কেউ কারো জানা আছে? ডায়াবেটিস কেন হয় যদি একটা একটা করে ভেঙে বলি? প্রেশার কেন হয়? স্ট্রোক কেন হয়? জানি না আমরা এগুলো? স্ট্রোক কেন হয়? ক্যান্সার কেন হয়? তাহলে কি ওটা ধূমপান? ভালো কথা বলেছে তো, ওটা সুন্দর করে বলতে হবে, মদ্যপান বা ধূমপান। তাহলে একটা হলো, 4টার ভিতরে একটা হয়ে গেছে, কিন্তু আরো 3টা আছে, কে বলতে পারবে? ডায়াবেটিস হইলে কি? হ্যাঁ, তাহলে ওইটাকে আমরা কি ধরবো? শুধু কি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়? এই কথাটা ভুল কথা, শুধু মিষ্টি খেলে হয়? আর কি? তাইলে খাদ্য অভ্যাসটা ধরা যায়, অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস। আচ্ছা, তাহলে দুটো পেলাম। আর ডায়াবেটিস হলে কি করে মানুষ? কি করে? হাঁটা চলা, ওটাকে কি বলা হয়? এক্সারসাইজ, ব্যায়াম। তাহলে কায়িক পরিশ্রম না করা। দেখি আমরা একটু 4টা দেখি, দেখেন অসংক্রামক রোগের 4টা ঝুঁকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে। প্রথমটা হচ্ছে ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস, 2 নম্বরে তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার, 3 নম্বরে কায়িক পরিশ্রম না করা, শারীরিক পরিশ্রম এটা না করা, আর 4 নম্বরে মদ্যপান বা আর্সেনিক দূষিত পানি পান করা। এই 4টা কারণে আমাদের ওই আব্দুল মজিদের মতো পরিণতি হয়ে যাচ্ছে। এই 4টা কারণ যদি আমি, আপনি, আমরা সবাই মিলে দেশবাসী যদি মানতে পারি, ইনশাল্লাহ সুস্থ থাকা সম্ভব। এই 4টা কারণ আমরা, যে এই 4টার বাইরে কে কে আছি বলেন তো? আছি কেউ? একটু বুঝে বলবেন, আছি কেউ? ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে বিড়ি সিগারেটের আওতায় নাই, আমরা কায়িক পরিশ্রম হচ্ছে না। এই যে আমাদের কোনোটা না একটা আমাদের ভিতরে আছে। দেখেন, ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস বলতে কি বোঝাচ্ছে? ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস হচ্ছে যে প্রথমটা হচ্ছে খাবারের সময় না মানা। খাবারের সময় না মানা। আমরা কি খাবারের সময় মানি না। সকালের খাবার দুপুরি হয়ে যায়, দুপুরের খাবার রাত্রে হয়ে যায়, রাত্রেরটা রাত 12টায় হয়ে যায়। স্টার জলসা জি বাংলা দেখে দেখে সময় কাটায়, বিভিন্ন সিরিয়াল দেখে সময় কাটায়, রাত্রে খেয়ে যেখানে খায় সেখানেই ঘুমায় যায়। এটা করি কি না? কিন্তু আমাদের আরও কিছু গুরু দায়িত্ব ছিল এর ভিতরে, সেই দায়িত্বগুলো আমরা বেমালুম ভুলে যাচ্ছি, যেটা আমাদের উপর ফরজ করা হয়েছে। আমার সাথে এখানে বিজ্ঞ আলেম আছে, আমি তো আলেম না, তারপরেও তো নিজে কিছু স্টাডি করি। সেটা কি? আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে না? আল্লাহর হুকুম কয়টি? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম আছে না? 17টি আছে না? আমাদের কি করতে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? 5 ওয়াক্ত নামাজ আমাদের কি ফরজ না? সেটা দেখেন আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আমাদের মাঝ থেকে কখন কোন সময় চলে যাচ্ছে আমরা জানি না। আমাদের কি হায়াত বাড়ছে না কমছে? কমে যাচ্ছে, প্রতিনিয়ত কমে যাচ্ছে। এই যে কিছুদিন আগে আমরা একটা বছর পার করে দিলাম, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, নতুন বছরে পদার্পণ করেছেন। এই যে সামনে রমজান আসছে, আল্লাহ কার হায়াতে যে রমজান আছে আর কার নাই আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? এটাই বাস্তব। তাইলে দেখেন যে প্রথমটা হচ্ছে যে খাবারের সময় না মানা। রাতের খাবারের কথাটা এখানে বিশেষ করে বলা হচ্ছে যে রাত্রের খাবারটা 7টা থেকে 8টার ভিতরে আপনাকে শেষ করতেই হবে, আর খাওয়ার 2 ঘন্টা পরে ঘুমাতে যেতে। কেন? এটা হচ্ছে দেখেন, সকালের খাবার খাওয়ার পরে আমরা যে যার কর্মে কি ছড়িয়ে পড়ি না? তাহলে ওই খাবারটা কি হয়ে যায়? হজম হয়ে যায় সহজেই। কি হয়? আচ্ছা, আপনারা এদিক ওদিক করছেন কেন? একটু শোনেন, আমি কিন্তু লাস্টে প্রশ্ন করব, একটু অ্যাটেন্ড। রাত্রের খানাটার কথা বলা হচ্ছে কেন? সকালের খাবার খাইলে সকালেরটা সহজেই হজম হয়ে যাচ্ছে। আমি কাজ করছি, দিনমজুর, ভ্যান চালক, মাঠে কৃষক, যেভাবেই কাজ করছে না? তাহলে সকালে যে খাবার খেয়েছি দুপুর আসতে আসতে সেটা হজম হয়ে যাচ্ছে, ডাইজেস্ট হয়ে যাচ্ছে। এবার দেখেন দুপুরে খাওয়ার পরেও কেউ না কেউ কর্মের সাথে কিন্তু জড়িত, তাহলে সন্ধ্যা পর্যন্ত সেটাও কি হচ্ছে? হজম হয়ে যাচ্ছে, ডাইজেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু রাত্রেরটা আপনি যখন রাত 10টা 11টায় খান, আমরা কি আসলে 7টা 8টায় খাই? কেউ খায় না। তাহলে এই যে খাবারটা আমি রাত্রে খেয়েই ঘুমায় যাচ্ছি, ওই খাবার কি আর হজম হচ্ছে? ডাইজেস্ট হচ্ছে না। আপনার শরীরের ভিতরে জমাট বাঁধছে, আপনার শরীরের ভিতরে চর্বি আকার ধারণ করছে, ঠিক আছে? কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, যার ফলে
এই রোগের কি প্রভাবটা বেড়ে যাচ্ছে, ঝুঁকির ভিতরে পড়ে যাচ্ছে। তাহলে এই রোগ থেকে আমাদের মুক্ত হতে হলে আমাদের প্রথম কথা হবে কি, খাবারের সময় মানতে হবে। ঠিক আছে, খাবারের সময় মানতে। দেখেন আরো কিছু কথা আছে যে পাতে অতিরিক্ত লবণ খাওয়া, পাতে অতিরিক্ত লবণ খাওয়া। লবণ খাইলে কি হয়? লবণ খাইলে কি হয়? শরীরে রক্ত পানি হয়ে যায়, একথা বলছেন? হ্যাঁ, রক্ত পানি না, রক্তের চলাচলের যে গতিবিধি এটা বেড়ে যায়। যেমন শরীরের রক্ত সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, সম্প্রসারণ এবং সংকোচন, সম্প্রসারণ এবং সংকোচন, এই যে রক্ত চলাচলের যে গতিবিধি, এই লবণের ফলে, অতিরিক্ত লবণ খাওয়ার ফলে এই রক্তের গতিবিধি বেড়ে যায়, যার ফলে আপনার আমার কি হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এর ঝুঁকি বেড়ে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় পাতে কাঁচা লবণ অতিরিক্তভাবে খাইলে। এখন একটা মানুষের কতটুকু লবণ খাওয়া উচিত আমরা জানি? 5 গ্রাম। এই 5 গ্রামের বেশি খাওয়া যাবে না, উচিত নয়। ঠিক আছে, তাহলে 5 গ্রাম আপনি মাপবেন কি করে বলেন? আল্লাহ, একটু আপনি পাতে, ম্যাডাম প্লিজ, কারণ এই প্রশ্নটা এইটুক 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। এই 5 গ্রাম আপনি মাপবেন কি করে? দাড়ি কেজি নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি করবেন? বাড়িতে সেমাই খাওয়া চামচ আছে না, চা নাড়ানো চামচ আছে না, এর 1 চা চামচ ঝরা ঝরা, এই যে জায়গায় দেখেন লবণ কি ঝরে যাচ্ছে না? আমাদের যশোরে একটা কথা বলে পুন চামচ, মানে সমান সমান। কিন্তু লবণ তো একটু নরম জাতীয় জিনিস, একটার পর একটা সাজাবেন দেখবেন উঁচু হবে, ওটা করা যাবে না। একবারে সমান করে আপনার জন্য 1 চা চামচ সারাদিনে বরাদ্দ। এটা রান্না সহ, আপনি রান্না খান, পানিতে খান, গুলিয়ে খান, কাঁচা খান, যেভাবেই খাবেন আপনার জন্য 1 চা চামচের বেশি আর যাওয়া যাবে না। কিন্তু সেটা কি আমাদের হচ্ছে? হচ্ছে না, এটার চেয়েও আমাদের বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আসতে বলো। আসসালামু আলাইকুম, আসেন আসেন। আচ্ছা, কন্টিনিউ করি আমি। তাইলে দেখ, একটা লোক আমড়া মাখায় বিক্রি করছে, তাতে কি দেয়? লবণ। সিঙ্গাড়া ফালি করে ওর ভিতরে লবণ। আবার এখন শীতকাল দেখবেন মোড়ে মোড়ে ডিম বিক্রি হয়, ডিম সিদ্ধ, এই 4 ফালি করে ওর ভিতরে কি দেয়? লবণ। আপনি একটা চিপস কিনে খাবেন, কি দেয়? লবণ। চানাচুর খাবেন, তাতে কি দেয়? লবণ। তাইলে আপনার আমার কি বাড়তি লবণ হচ্ছে কিনা? বাড়তি হয়ে যাচ্ছে। এই জিনিসটা সচেতনতা ছাড়া আর কিছুই না। আমি কি সারাদিন লাঠি পিটা করে আপনাকে বোঝাইতে পারবো, মানাইতে পারবো না? আপনি নিজে থেকে যদি শিক্ষা গ্রহণ করেন, সেই শিক্ষাটাই আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। এটা একদিনের জন্য না, আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে, যে আমি আজকে থেকে এই ত্রুটিপূর্ণ যে খাদ্যাভ্যাস এটা আর গ্রহণ করব না। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, এবার দেখেন এই জিনিসটা কি? বেগুনির চপ, আলুর চপ, সিঙ্গারা, ডিমের চপ খাই না আমরা? খাই না কে কে? হাত উঠবে না, কারণ এই মুখরোচক খাবারের সাথে আমরা সবাই জড়িত। জড়িত না? জড়িত। এখন দেখেন কি ভয়ানক কথা। আপনাদের কাছে প্রশ্ন আমার এবার, যারা এই জিনিসটা ভাজে, বাজারের সবচাইতে উন্নত মানের তেল দিয়ে ভাজে, বলেন বলেন কি দিয়ে ভাজে? সবচেয়ে নর্মাল তেল, সেটা কি? পাম অয়েল। এই পাম অয়েল বোঝা যায় কখন? শীতকালে। দেখবেন ব্যারেলের ভিতরে লোহার হাক দিয়ে বের করে নিয়ে আসছে, আরে না আনে কি না? আপনাদের এলাকায় কি তীর সয়াবিন দিয়ে বানায়, রূপচাঁদা দিয়ে বানায়? বানায় না, সবচেয়ে বাজারের নিম্নমানের তেল। এটা আপনারাও বলছেন, আমিও জানি। তাইলে আমরা সেই জিনিসটাই কি করছি? বেশি খাচ্ছি। আমরা নিজেরাই কিন্তু সার্টিফিকেট দিলাম যে এই খাবারটা নিম্নমানের তেল দিয়ে তৈরি হয়, সেটাই আমরা কি করছি? বেশি বেশি করে খাচ্ছি। এই যে ভাজা খাবার, আর এই তেল একবার ভেজে কি ফেলে দেয়? ফেলে? বারবার বারবার ভাজতেই থাকে, বুঝছেন? তাইলে এক তেল যে কতবার ভাজে সে দোকানদারই ভালো জানে। তাইলে ভাজা তেল, পোড়ানো তেল, বার্ন করা তেল পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। এই খাবার থেকে আমাদের হাইপার টেনশনের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তাহলে এই খাবার থেকে আমাদের অসংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এখন থেকে কি আর আমরা বেশি বেশি খাবো না, আর পরিহার করতে হবে, না হইলে সুস্থ থাকা সম্ভব না। আগামী প্রজন্মকে সুন্দর প্রজন্ম হিসেবে উপহার দেওয়া সম্ভব না যদি আমি এটা না মানতে পারি। তাহলে এটা আমরা নিজেরা আগে মানব, আমার সোনার সন্তানদেরকেও মানানোর জন্য উদ্বুদ্ধ করব, চেষ্টা করব। এই সন্তানদেরকে যদি আপনি আজকে থেকে তাগিদ দেন, নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। ওই সন্তানকে নামাজ না পড়ে থাকবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হুজুরের কাছে এসে রিপোর্ট দিতে হবে আমি নামাজ পড়েছি। সে কি নামাজ না পড়ে মিথ্যা কথা বলবে না। তাহলে এটা হচ্ছে চেষ্টা করতে হবে। আপনি যদি তাগিদ দেন, ইনশাল্লাহ ও সোনার সন্তান হিসাবে গড়ে যাবে। তাহলে আমাদের সন্তানরা যাতে এই ভাজা পোড়া না খায় সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল দিতে হবে। 2 নম্বরে আরেকটা আছে রেড মিট, লাল মাংস। এই লাল মাংস খাই আমরা। লাল মাংস বলতে গরু, খাসি, মহিষ, ভেড়া, 4 পা বিশিষ্ট যে পশুর মাংসগুলা সেটাকে রেড মিট বলা হচ্ছে। আর 2 পা বিশিষ্ট একটা আছে, সেটা হচ্ছে যে হাঁস। দেখবেন আমাদের মায়েরা যখন বাড়িতে মাংস রান্না করে এরকম পাতিলে রাখে। সেই পাতিলে রান্না করার ফলে মাংসের উপরে কি আকার ধারণ করে? দুধ জ্বালালে কি হয়? সর হয় না? অনুরূপভাবে দেখবেন মাংস রান্না করে রাখলে উপরে একটা সর আকার ধারণ করে কিনা? এই সেই চর্বি, স্যাচুরেটেড নামক সেই ফ্যাট, এই ফ্যাট থেকে আমাদের শরীরের অসংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ডায়াবেটিসের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি, প্রেশারের ঝুঁকি। তো রেড মিট খাইতে নিষেধ করছি না, রেড মিট পরিমাণে কি করতে হবে, কম খেতে হবে। আমরা কি পরিমাণে কম খাই না বেশি খাই? একটা পরিবারে 3 জন লোক 1 কেজি খাসি নিয়েছে বা 1 কেজি গরু, দুপুরে রান্না করছে, রাত্রে আর নেই। আছে না এরকম পরিবার? আছে। এই অভ্যাসটাকে কমিয়ে আমাদের নিয়মের ভিতরে চলতে হবে। তাইলে এই অসংক্রামক মোকাবেলা করা, প্রতিরোধ করা সম্ভব, তাছাড়া সম্ভব না। আরেকটা বিষয় আছে সবজি জাতীয় খাবার কম খাওয়া। একটা মানুষের দৈনিক 400 গ্রাম শাকসবজি খেতে হবে। কত গ্রাম? 400 গ্রাম। সবজির দাম এখন বেশি না কম? একেবারেই কম। আল্লাহর রহমত না? আল্লাহর রহমত। এক সময় আলু 80 টাকা কেজি, তাও পাওয়া যাচ্ছে না। আর এখন কত? 6 কেজি 100। তাহলে কত করে পড়ছে? 16 টাকারও একটু বেশি। কালকে আমি কিনছি 16 টাকা করে ফুলতলা থেকে। কি অবস্থা! এটা আল্লাহর রহমত আমাদের জন্য, বুঝছেন? যে আল্লাহ দেখেন, এক সময় আমার বান্দারা খাইতে পারেনি 80-90 টাকা কেজি। আল্লাহ বলছে দাঁড়া, তোর আলু খাওয়াচ্ছি। বিশাল ব্যাপার এটা। তাইলে আমাদের এই শাকসবজি বেশি করে খাইতে হবে, ঠিক আছে? আপনি তরকারির দাম একেবারেই কম, একটু বেশি করে খাওয়ার আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা কি তাই করে? আম্মু এটা ডিম ভাজি করে দাও, 1 পিস গোশ ভাজি করে দাও, এতেই শেষ। আর আম্মুরা সেটাই করে। ওই সন্তানের তাহলে কি এই ঘাটতি থেকে যাচ্ছে না? ঠিক আছে। আমাদের সম্মানিত সুপার মহোদয় এখানে আছে আমার পাশে বসা, উনি যদি আজকে নোটিশ জারি করে কালকে থেকে মাদ্রাসা 4টা বা 5টায় ছুটি হবে, সব ছাত্রছাত্রীদের প্যাকেটে কি থাকবে? টিফিন থাকবে না? টিফিন, সেই টিফিনে কি থাকে? ডিম ভাজি, আলু ভাজি, 2টো ভাত, না হলে একটু পরোটা, না যে কোনো ভাজি খাবার, না একটু নুডলস রান্না, ওই যে ম্যাডাম বলে দিয়েছে কমন খাবার এটা থাকে। কিন্তু ওই খাদ্যটা যখন আমাদের সন্তানরা 12টা 1টার সময় খায়, খেয়ে তার অ্যাসিডিটি হয়ে যায় না, খাওয়ার চাহিদাটা সে নষ্ট হয়ে যায়, বাড়ি যে আর ভাত খাইতে চায় না। আম্মু বারবার বলে মা 2টো খাইতে চায় না, খায় না। তাইলে আমাদের কি করতে হবে? আমাদের সন্তানদেরকে এই শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। কারণ কি জানেন? এই যে আমাদের সম্মানিত যেসব মায়েরা দেখবেন এখন গর্ভকালীন অনেক সমস্যা দেখা দিচ্ছে না? গর্ভকালীন অনেক সমস্যা, ডেলিভারিতে সমস্যা। তাইলে আপনি যদি ইয়াং কালে যদি আপনি পুষ্টিকর খাবার না খান, ওই জায়গায় যেহেতু আপনার সমস্যা হবেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই কিশোরী বয়স থেকে আমাদের পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ফাস্টফুড, এই যে ফাস্টফুড জাতীয় যে খাবার, পিৎজা, বার্গার, অনেক মা বাবা আছে একেবারে এখান ডুমুরিয়া থেকে চলে যায় খুলনায়, নিউ মার্কেটে একটু শখ করে খাওয়াই নিয়ে আসি, রুটিন মাফিক, একা রুটিন করা আছে, নিয়ে চলে যায়। এই খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সন্তান, আমাদের জেনারেশনকে আমরা নষ্ট করে দিচ্ছি, এই খাবারটাকে পরিহার করতে হবে। আরেকটা বিষয় যে কোমল পানি খাই না আমরা? কোমল পানি খাই, আরসি, 7 আপ, কোকাকোলা, স্পিড, যেটাই আমি ব্র্যান্ডের নাম নিচ্ছেন, এরকম যত প্রকার কোমল পানি আছে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতি? এখান থেকে আপনার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে,
আপনার হাইপার টেনশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে, আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাচ্ছে, এক কথায় অসংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাহলে এটা আমরা বেশি বেশি খাবো না পরিহার করব। এখন দেখেন, একটা 250 ml পানিতে আপনার 45 গ্রাম চিনি থাকে। কয় গ্রাম? কেউ যদি দুটো খায় তাহলে কত গ্রাম চিনি খাবে? 90 গ্রাম। 90 গ্রাম মিষ্টি অটোমেটিক্যালি আপনার আমার শরীরে ঢুকে যাচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের কি করতে হবে? পিছিয়ে আসতে হবে। তাইলে আমাদের পরবর্তী জেনারেশন হবে সুন্দর একটা জেনারেশন। ঠিক আছে? এবার দেখেন, ফল কম খাওয়া। ফল খাই আমরা, ফল কম খাওয়ার ফলে এই অসংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এখন এই কথা যখনই বলি, স্যার ম্যাডামদের সাথে আমাদের একটা সংঘর্ষ বাধে। বলে, ভাই আপনি তো ফল খাইতে বললেন, এই ফল 1 কেজি আপেলের দাম 400-500 টাকা, কি করে কিনবে এই জনগণ? এই তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু আসলে কি ফল বলতে কি আপেল, বেদানা, কমলা, মালটা এগুলো বুঝি না? আল্লাহর নিয়ামত আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া আমাদের প্রতি, যেই সিজনে যেই ফল খাইলে আমাদের হেলথ ডেভেলপ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সেই ফল দিয়েছেন না? এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে? যাবে। কি নিয়ামত! আপনি যদি বসত বাড়ির আঙ্গিনায় দুটো পেয়ারা গাছ লাগাই রাখেন, 12 মাস পেয়ারা খাইতে পারবেন না? দুটো কলা গাছ, 12 মাস কলা খাইতে পারেন। একটা জামরুল গাছ, সবেদা গাছ, যেই মৌসুমে যেই ফল হয় সেই ফল আপনার 12 মাসই ফল আপনার বাড়ি থাকবে, আপনি সেই জায়গা থেকে খাইতে পারবেন। এখন কথা হতে পারে, ভাই আমার তো জায়গা নেই। যেটুকু যে জায়গায় যে কোনাকানিতে আছে সেই জায়গায় আপনি একটা ফলের গাছ লাগাই খাইতে পারবেন। তাইলে এই জিনিসগুলো আমরা এখান থেকে খাইতে পারবো। আর একটা জিনিস দেখেন, এখান থেকে একটা শিক্ষা নিব আমরা, শিক্ষা গ্রহণ আছে। এই কলা কি আমরা আস্ত খাই না ছুলে খাই? ছুলে ভিতরেরটা খাই না? তা আল্লাহ তো ছুলেও দিতে পারতো না? তা আল্লাহ আমাদের ডাইরেক্ট এইভাবে সুন্দর করে প্যাকেট করে কেন দিয়েছে? আল্লাহ জানে আমার বান্দা এই খোলা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বে, বিষাক্ত পোকামাকড়ে আক্রমণ করে কি করবে? এরা অসুস্থ হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের খাবারটাকে কি করেছে? প্যাকেট মোড়ক করে দিয়েছে। কি দয়া দেখছেন! আর সেই মহান রবের শুকরিয়া আমরা আদায় করতে চাই না। বেশি বেশি করে শুকরিয়া আদায় করব আমরা, এই নিয়ামতের শুকরিয়া। ঠিক আছে? এই দুটো চিত্র দেখেন, আমাদের খাদ্য তালিকা এরকম। লবণ থাকে, অতিরিক্ত ভুনাযুক্ত খাবার থাকে। এই খাবারগুলো আমরা কি করব? সম্পূর্ণরূপে পরিহার করব। আমাদের খাদ্য তালিকা হবে এরকম। দেখেন, শাক সবজি, মাছ, ডাল, 2 পিস গোশও আছে না? পাতে কি লবণ আছে? দেখেন তো, নাই। এই জায়গায় আছে না? আছে। তাহলে এইটাকে পরিহার করে এইটা অভ্যাস গ্রহণ করতে হবে, তাইলে সুস্থ থাকা সম্ভব। আমি একবারও কি এই যে প্রায় 1 ঘন্টা আলোচনা করতে যাচ্ছি, আপনাদের বলেন তো একবারও কি আমি ওষুধের কথা বলেছি যে ওষুধ খাতে হবে? বলেছি? ওষুধ না খেয়ে সুস্থ থাকবেন, আর সুস্থ রাখার মালিক আল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা তার যদি সঠিক হয় ইনশাল্লাহ সুস্থ থাকবেন। ঠিক আছে? এবার দেখেন, এখানে দুটো চিত্র দেওয়া আছে। এই চিত্রটার মানে কি কে বলতে পারবে? আমি বোঝাই দিচ্ছি। এই লোকটা সকালের খাবার কম খায় আমাইগের মতো, এতগুলো। দুপুরেরটা তার চেয়ে বেশি খায়, রাত্রেরটা একেবারে ভরপুর। আমরা এরকম করি না? আমরা এরকম সকালে কম খাই, দুপুরে তার চেয়ে একটু বেশি খাই, রাত্রে আমরা একটু সময় নিয়ে খাই, আয়েশ করে খাই, মজা করে খাই। এটার অভ্যাস আমাদের। আবার অনেকের নাই অভ্যাস। এই অভ্যাসটা যদি আমাদের থাকে, এটাকে কি করতে হবে? পরিহার করতে হবে। আপনাকে এই অভ্যাস গড়ে তুলতে হবে। সকালের খাবারটা আমাদের বেশি হতে হবে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত লম্বা সময় আপনি পরিশ্রম করছেন, আমি পরিশ্রম করছি, তাহলে শক্তিটা বেশি দরকার না? এই জন্য আমাদের কি করতে হবে? রাত্রে এই সকালের খাবারটা বেশি খেতে হবে। দুপুর থেকে সন্ধ্যা খাবারের পরিমাণ আর একটু কম, আর রাত্রে যেহেতু আমাদের সারা অঙ্গ প্রত্যঙ্গ কি বিশ্রাম করছে না, এই জন্য খাবারটা হবে কি একেবারেই কম। এখানে একটা স্লোগান আছে, সকালের খাবার হবে রাজার মতো, দুপুরেরটা প্রজার মতো, আর রাত্রেরটা ভিক্ষুকের মতো। আমরা সবাই একসাথে বলবো, সকালের খাবার হবে রাজার মতো, দুপুরেরটা প্রজার মতো, আর রাত্রেরটা ভিখারি। এই নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, ইনশাল্লাহ সুস্থ থাকা সম্ভব। তাহলে ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস আমাদের আলোচনা শেষ। আমরা সবাই বুঝেছি কি? বুঝেছি? তাহলে বলেন তো, রাত্রের খাবার কয়টা থেকে কয়টা পর্যন্ত? খাওয়ার কয় ঘন্টা পরে ঘুমাবো? পাতে লবণ কতটুকু খাওয়া প্রয়োজন? এর বেশি খাওয়া যাবে? শাকসবজি কতটুকু? মুখস্থ হয়ে গেছে না? ভুলবেন কখনো? আমি কিন্তু মুখস্থ করায় প্যাকেট করে আপনাদের হাতে ধরাই দিয়েছি। এখন মানার দায়িত্ব, আমাদের পরিবারের সাথে শেয়ার করার দায়িত্ব আপনাদের।
পারবো না আমরা এটা? আমাদের অন্যান্য বন্ধুরা যারা আছে তাদের সাথে এটা শেয়ার করবো। আজকে দুপুরে খানা খাইতে গেলেই মনে পড়বে যে ভাই বলেছিল যে লবণ খাওয়া যাবে না, মনে পড়বে না? মনে পড়বে। এই কথাগুলো আমাদের মেনে চলতে হবে। 2 নম্বর রিসপেক্টটা ছিল ধূমপান। এ তো আর আলোচনার আসলে কিছু নেই। ধূমপান 2 প্রকার, প্রত্যক্ষ আর পরোক্ষ। আমরা এখানে কেউই প্রত্যক্ষ ধূমপানের সাথে জড়িত না, কিন্তু আমরা কি পরোক্ষ ধূমপাই না? আমার শ্রদ্ধেয় সুপার হুজুর এখন বাজারে যাবে, একটা দোকানে এক কাপ চা খাচ্ছে, পাশে একজন ভ্যানালা বিড়ি টানছে, টানে না? তো ওই ধোঁয়া কি উনি কি অন্য দিক দিয়ে উড়াই দেয়? আমার মুখে আসে না? আসে। এই দেখেন, এই বাচ্চা কি বিড়ি সিগারেট খাচ্ছে, ওই বাচ্চার বাবা খাচ্ছে না? তাইলে বাচ্চার বাবা প্রত্যক্ষ সরাসরি খাচ্ছে, আর বাচ্চা কি হচ্ছে? পরোক্ষ। তাহলে আমরা সবাই ধূমপানের সাথে জড়িত, পরোক্ষ ধূমপাই আমরা। এই প্রত্যক্ষ আর পরোক্ষ ধূমপাই যারা আমরা আছি সবাই ক্ষতির মধ্যে। সেখান থেকে কি হচ্ছে? আপনার হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা, শ্বাসতন্ত্রের যত রোগ এখান থেকে। এই যে আবার অনেকে আছে, ভাই আমি তো বিড়ি খাই না, তার গাটে কি থাকে? গুল, জর্দা, হ্যাঁ, তামাকের কৌটা, এইগুলো থাকে। যারা গুল, জর্দা, তামাক, হ্যাঁ, বিড়ি, সিগারেট, তারপরে গাঁজা আছে না, খাই না, সবাই সমান অপরাধী। এই জিনিসগুলো আমাদের যদি কারোর অভ্যাস থাকে, আমাদের পিতা মাতাদের অভ্যাস থাকে, আমরা বিনয়ের সাথে বলবো। বিশেষ করে মেয়েদের কথা বাবারা বেশি শোনে। মেয়েরা যদি কোনো বাবা খেয়ে থাকে, বাবার পাশে বসে একটু মাথায় হাত বুলায়, একটু চুল আছড়ায় দিয়ে, বাবা এই বিড়ি আর খেও না, এটা খাইলে এই হয়, এই হয়, শুনবে না বাবা? শুনবে। আর কিন্তু আমরা তো বাবার কাছে বসতেই চাই না। আমাদের এখন অভ্যাস এইটার সাথে, বাবা মার কাছে থাকি না আমরা। আপনি আপনার বাবা মার সাথে নরম সুরে কথা বলেন, আস্তে আস্তে বলেন, শুনবে, অবশ্যই শুনবে। 1 দিন না শুনে, 2 দিন না শুনে, 3 দিনের মাথায় দেখেন বাবা এটা ছেড়ে দিয়েছে। আর বাবা যখন আপনার এই গুল, জর্দা, তামাক ছেড়ে দেবে, ওই পরিবারটা কি হলো? একটা অর্থ সেভ হলো। দ্বিতীয়, সে এই যে ভয়ানক রোগ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, পক্ষাঘাত, প্যারালাইসিস, যাই বলেন, ফুসফুসের যক্ষা, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসতন্ত্রের যত রোগ, এই রোগ থেকে কি নিরাপদে থাকলো? তা পারবো না আমরা এটা? পারবো। 3 নম্বরে কি ছিল? কায়িক পরিশ্রম না করা। কায়িক পরিশ্রম মানে কি? শারীরিক পরিশ্রম। এই যে আমি কথা বলছি এখানে চেয়ারে বসে বসে আরাম করে, আমার কায়িক পরিশ্রম হচ্ছে না? আপনারা বসে আছেন, হচ্ছে না? কায়িক পরিশ্রম বলতে আমার হার্টবিটটা স্বাভাবিকের তুলনায় কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে, শরীর থেকে ঘাম ঝরাতে হবে। তাইলে কি করতে হবে? এই যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা কি করে? হাঁটে। শুধু হাঁটাই কি কায়িক পরিশ্রম? আপনি বাইসাইকেল চালান, আপনি ফুটবল খেলেন, র্যাকেট খেলেন, ক্রিকেট খেলেন, ভলিবল খেলেন, সাঁতার কাটেন, কোদাল কোপান, যেভাবেই পারেন আপনাকে কি করতে হবে? এই কায়িক পরিশ্রম করতে হবে। একটা মানুষের দৈনিক 30 থেকে 45 মিনিট কায়িক পরিশ্রম করতে হবে। এই আসবো না, 30 থেকে কত মিনিট? 45 মিনিট। এখন এখানে অনেকেই বলবে, ভাই আমার তো ডায়াবেটিস হয়নি, তা আমি কায়িক পরিশ্রম কেন করব? যার হয়েছে সে তো প্রতিকারের জন্য দৌড়াই বেড়াচ্ছে, আর আমার যাতে না হয় প্রতিরোধের জন্য আমরা কায়িক পরিশ্রম করব। তাইলে কি আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারব। দেখেন, কোমরের মাপ, এই কোমরের মাপ কি আমরা মাপি? বলেন, মাপি? এই মাপি কখন? পোশাক আশাক তৈরি করার সময়। আমরা পুরুষরাও যা, আমাদের মায়েরাও তাই। তাইলে একটা মানুষের কোমরের মাপের সাথে এই অসংক্রামক রোগ জড়িত। কিভাবে? দেখেন, একজন পুরুষ, 18+ পুরুষ, এখানে ছাত্রছাত্রীরা না, 18+ পুরুষের ক্ষেত্রে কোমরের মাপ 37 ইঞ্চি নিচে থাকতে হবে। কত? 37 ইঞ্চি নিচে। এখন আমাদের সম্মানিত সুপার হুজুরের যদি আমরা মাপি, হ্যাঁ, আমি সুপারের দিয়েই বলছি, ওনার কি এখন 37 আছে? না, 42 না কত হুজুর আপনার? 38। হ্যাঁ, হুজুরের 2 ইঞ্চি অলরেডি বেড়ে গেছে। এটা হাসির কিছু না, হতে পারে, আমারও তো হতে পারে। তো বিষয়টা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 37-এর নিচে থাকতে হবে। আর আমাদের যিনারা সম্মানিত মা বোনেরা আছেন তাদের কোমরের মাপ, এই ছাত্রছাত্রীরা না, কিন্তু যারা 18+ জনগণ, মায়েদের জন্য আরও কম, 31.5 ইঞ্চি। কত? এই 31.5 ইঞ্চি আর 37-এর ভিতরে যদি আপনি না থাকতে পারেন, তাইলে আপনি বুঝবেন আপনি যে কোনো সময় এই অসংক্রামক রোগের ঝুঁকিতে পড়তে পারেন। হবেই, এই কথা আমি বলতে পারবো না, ঝুঁকির ভিতরে আপনি রয়ে গেলেন। তাইলে এটা প্রতিরোধের জন্য আমার কি করতে হবে? কোমর কমাইতে হলে কি করতে হবে? আমি উপরে যে আলোচনা করলাম, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, কায়িক পরিশ্রম বাড়াইতে হবে। কিন্তু আমরা কি সেটা করি? মনে করেন, আমার কথাই বলি, আমি সকালে অফিসে আসছি, আমার একটা প্যান্ট পরতে গিয়েছি, উদাহরণ দিচ্ছি, আমার কোমরে আর হচ্ছে না, তখন আমি কি করি? আমার ওয়াইফকে হয়তো বলি, এই প্যান্টটা একটু হচ্ছে যে শপিং ব্যাগে দাও, আমি সামনে ডুমুরিয়ার বাজারতে যেয়ে আমি একটা টেইলার্সের দোকান থেকে বাড়াই নিই, আরেকটা প্যান্ট পরে চলে আসলাম।
কিন্তু আমার আপনার মাথায় কি ধরলো না, ব্রেনে কি আসলো না, আমি প্যান্ট 10 টাকা 20 টাকাতে না বাড়ায়ে আমি একটা মাস খাদ্যাভ্যাস কন্ট্রোল করব, কায়িক পরিশ্রম করব, ব্যায়াম করব, দেখেন আপনার কোমরের মাপ অটোমেটিক্যালি জায়গায় চলে গেছে। যাবে না? এটা এই অভ্যাস করতে হবে। আর দেখেন এই জাদুর বাক্স, এইটা এই দোষ কি? এইটার দোষ কি? এই সন্তানদের দোষ কাদের? এই আমরা যারা অভিভাবক, এই সোনার সন্তানকে আমরা নষ্ট করে দিচ্ছি, হাতে করে নষ্ট করছি, হাতে করে। এই সোনার সন্তানকে গড়ে তুলতে হবে। কিভাবে? দেখেন কিভাবে নষ্ট হচ্ছে। আমি এখন অফিস থেকে বাসায় যাব, আমার ছেলেটা সারাদিন দেখিনি, দৌড়ায় আসবে, আমার বাবা আইসে, আব্বু আইসে, আসবে না? আম্মু আইসে, এরকম করবে না? বাবা ডিস্টার্ব করিস নে, ফোনটা নিয়ে পাশের রুমে যা, আমি একটু রিল্যাক্স করি, করি কিনা? এইটাই হচ্ছে আমাদের মূল কারণ। আর আমার এই সোনার সন্তানটা কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। কি নষ্ট? তার ব্রেন হ্যামারেজ হয়ে যাচ্ছে, চোখ লাল, চোখে ঝাপসা দেখছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এই বাচ্চাদেরকে ফেরাতে হবে। পরবর্তী জেনারেশনকে যেন আমাদের আর নিয়ে এইভাবে বসা না লাগে। তাইলে আমি আমাদের এখানে যেনারা অভিভাবক আছেন, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো যে আমরা যেন এই ভয়ানক জিনিস থেকে আমাদের সন্তানকে বের করে নিতে পারি। আমরা যারা পুরুষ, আমার সন্তানের বয়স 6 বছর 7 বছর যাদের আছে, বেশি আছে, ওই সন্তানটাকে সারাদিন অফিস করে যেয়ে যদি বিকালে একটু সময় দিই, বাবা চলো তো আসরের আজান দিয়েছে, তুই বাপ বেটা একসাথে যাই, মসজিদের সাথে সম্পর্ক করাই দিন। আপনার সন্তানটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান, আসরের নামাজ পড়ে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসেন, 2টা কাজ হবে। একটা কি হলো? আপনার ওই সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, অভ্যাস। দ্বিতীয়, এই যে কায়িক পরিশ্রমের অভ্যাস হয়ে গেল। আপনার ওই সন্তানকে আর বড় হয়ে আপনার দিকে কি পিস্তল ধরবে, দেশের দিকে সন্ত্রাস হবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে? না, কখনোই করবে না। আপনি দেখেন তো, একটা নামাজি সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে? নাই। এই অভ্যাসটা যদি আমরা করতে পারি, আমাদের এই সোনার সন্তানরা সোনার সন্তানেই পরিণত হবে। পারবো না আমরা এই অভ্যাসটা করে তুলতে? ইনশাল্লাহ। আমাদের কিছু এক্সারসাইজ আছে ঘরোয়া পরিবেশে, এটা তার একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে যে মদ্যপান। মদ্যপান আছে আমাদের দেশে? আছে। শুধু আছে না, লিখিত লাইসেন্স আছে, আছে কি না? মহান রব আমাদের এটা কি হালাল করেছে না হারাম করেছে? আর আমার দেশের গভর্নমেন্ট এটাকে কি করেছে? হালাল। একেবারে লিখিত সার্টিফিকেট আছে, আছে না? আমি ফুলতলায় থাকি, ফুলতলায় একটা বার আছে, মদের লাইসেন্সের বার আছে, খাচ্ছে অহরহ, খাচ্ছে অহরহ। কি অবস্থায় আমরা পড়ে গেছি! আমরা আল্লাহর ঘোষণাটাকে, আল্লাহর যে নির্দেশ সেটাকে কি অমান্য করছে না? অমান্য করছে। এক তো হারাম খাচ্ছি, দ্বিতীয় কি আল্লাহর নির্দেশকে অমান্য করছি। আমাদের অবস্থা কি হবে? ভয়ানক অবস্থা। 95% দেশে মুসলমান, 90 থেকে 95% মুসলমানের দেশে আপনি মদ হর হামেশাই খেয়ে যাচ্ছেন। কি একটা অবস্থার মধ্যে আমরা আছি! এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ? খারাপ। এটা আমরা কি করব? যারা খায় তাদেরকে ধিক্কার জানাই, তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও, এদেরকে ফিরাইয়ে দাও। আর যদি হেদায়েত না থাকে তাহলে তার করার কিছু নেই। এটা এবার হচ্ছে যে আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে যে একটি বর্ণহীন গন্ধহীন মৌলিক পদার্থ, আছে না? এটা মাটির নিচের পানিতে থাকে, আমরা টিউবওয়েল পাম্প করে করে এই পানি খেয়ে থাকি, ঠিক আছে? 6 মাসের বেশি যদি আর্সেনিক, 6 মাসের অধিক সময় ধরে যদি আমরা খাই আর্সেনিক দূষিত পানি, তাহলে আমাদের আর্সেনিকোসিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা ঋতুভেদে চেঞ্জ হয়, বছরে 2 বার টিউবওয়েলের পানি পরীক্ষা করতে। এটা কোথায় করবেন? আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন। সেখানে যদি না হয় তাহলে আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আছে সেখানে গিয়েও আপনি কি করবেন? এটা হচ্ছে যে খোঁজ নেবেন, নিয়ে সেখানে পরীক্ষা করতে করে আপনার এই পানিটা খাইতে। এবার দেখেন আর্সেনিকোসিস রোগের লক্ষণ: মেলানোসিস, লিউকোমেলানোসিস, হাইপারক্যারোটোসিস, গ্যাংগ্রিন, বোয়েন্স, ক্যান্সার। আচ্ছা বলেন, একটা টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে, আমরা পরিবারের মনে করেন যে 10 জন লোক খাই, রোগে আক্রান্ত হবে কয়জন? 10 জনই। কি ভয়ানক কথা! তাহলে এই টিউবওয়েলের পানি আমরা কি খাচ্ছি এটা আমাদের পরীক্ষা করে অবশ্যই খাওয়া দরকার, ঠিক আছে? এবার দেখেন বায়ু দূষণ, শ্বাসতন্ত্রের রোগ হয় না? এটা আমাদের মায়েদের একটু বেশি। দেখেন এই যে হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা, এগুলো হয় না?
মায়েরা যেখানে রান্না করে সব কি পাইবি চুলা? সবার কি গ্যাসের চুলা? না, ঝিকি চুলা আছে না? এই ঝিকি চুলায় রান্না করে আমাদের মায়েরা, সেখান থেকে এই ধরনের ধোঁয়া সৃষ্টি হয় না? এই ধোঁয়া সৃষ্টি হয়ে হয়ে এই ধোঁয়া থেকে আমার আপনার মায়েদের কি হচ্ছে, যে শ্বাসতন্ত্রের যে রোগ এখান থেকে হচ্ছে। এই জন্য আমরা একটা কি বলবো, যে ধোঁয়াবিহীন চুলার ব্যবহার করব। এই যে ধোঁয়াবিহীন চুলার ব্যবহার করতে হবে। পাইবির চুলা এই 200-300 টাকা দাম, তার বিনিময়ে আপনি কি পাইলেন? শ্বাসতন্ত্রের রোগ থেকে মুক্ত পাইলেন, আর আপনি একটা অর্থ সেভ হয়ে গেল এই জায়গা থেকে। ঠিক আছে, এখন কিশোর কিশোরীরা কি স্বাস্থ্য ঝুঁকিতে দেখেন, যে খাবারের এই যে সকালের খাবার বাদ দেওয়া, এটা পরিহার করতে হবে, নিয়মিত খাইতে হবে, সকাল দুপুরে ঠিকমতো খাবার খাইতে হবে। অল্প বয়সে যাদের বাবা মা জোর করে চুরি করে বিয়ে দিয়ে দেয় না, অল্প বয়সে দেখেন 15 বছর 14 বছরে বিয়ে দিয়ে দিচ্ছে, তাদের স্বাস্থ্য ঝুঁকিটা বেশি। অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেই অল্প বয়সে সে মা হয়ে যাবে, স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। এজন্য আমাদেরকে এই অভ্যাসগুলো পরিহার করতে হবে। নেশা জাতীয় যত দ্রব্য আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে? পরিহার করতে হবে। তাইলে কি আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে উপহার দিতে পারবো না? তো এই অভ্যাসগুলো আমরা মেনে চলতে পারবো না ইনশাআল্লাহ। এখন এই রোগ হয়ে গেলে আমরা কোথায় যাব? আপনাদের এই এলাকায় হাসানপুর একটা কমিউনিটি ক্লিনিক আছে, মাঠের কোনায় আছে না? এই যে এই ক্লিনিকে যাব, ক্লিনিকে গিয়ে বলবো ভাই আমার তো ডায়াবেটিস হয়েছে, আমার তো প্রেশার হয়েছে, আমি এখন কোথায় যাব? উনি দেখবেন আপনাকে এই যে এনসিডি কর্নার লেখা না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডুমুরিয়াতে আছে, আপনাকে ওখানে পাঠায় দেবে। কিভাবে যেতে হবে? ওই হাসানপুর গেলেই উনি বলে দেবে। যার যা এলাকায় ক্লিনিক আছে ওই ক্লিনিকের সাথে আমাদের যোগাযোগ বাড়াইতে হবে। তাইলে আপনি এখান থেকেই আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারবেন। আরেকটা আছে BMI, বডি মাস ইন্ডেক্স, উচ্চতা অনুযায়ী আমাদের কতটুকু ওজন থাকতে হবে আমরা জানি, সেটাকে বলে BMI। হ্যাঁ, তো এটার একটা চার্ট আমি আপনাদেরকে দেখি, আমার ব্যাগে আছে, ইনশাল্লাহ দিয়ে যাব। ঠিক আছে, এখন আপনাদের প্রতি আমার একটা প্রত্যাশা, আমার মানে কি আমার ডিপার্টমেন্টের প্রত্যাশা। কি প্রত্যাশা? যে এই যে কথাগুলো শুনলাম, ভালো না খারাপ? আমি কি একটাও খারাপ কথা বলেছি? না। আমি কি ওষুধের কথা বলেছি? তাইলে সুস্থ থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখবেন। এই প্রত্যাশা মানে আপনারা যখন শ্রেণীকক্ষে পাঠদান করবেন, এই পাঠদানের সময় এই কথাগুলো কি বলা যাবে না? বলতে হবে। এই কথাগুলো বলতে হবে, এই মেসেজগুলো তাদের মাধ্যমে ছড়াই দিতে হবে। আমাদের নিজ নিজ এলাকায় চায়ের দোকান বা নিজেরা যে যে সেক্টরে যায় সেই সেক্টরে এই কথাগুলো বলে আমাদের প্রসারটা বাড়াতে হবে। আমরা 2 মাস পরে আবার আসবো, যে আমার শিক্ষক মণ্ডলী এই কথাগুলো আমাদের সে বলেছে কিনা ছাত্রছাত্রীদের, তখন সেই ধরনের কিছু প্রশ্ন থাকবে, আমরা এই প্রশ্নগুলো নিয়ে আসবো, আপনাদের কাছ থেকে এই উত্তর নিয়ে যাব। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের দীর্ঘ আলোচনা। তো পরিশেষে আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবো না, আমাদের এখন একটু প্রশ্ন উত্তর পর্ব আছে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে একবারে সরাসরি আজকের প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করেছেন সম্মানিত সুপার মহোদয়ের কাছে আমি চলে যাব। আজকের প্রোগ্রামের মূল্যায়ন করে সমাপনী বক্তব্য দিয়ে প্রোগ্রামটা শেষ করার জন্য অনুরোধ জানাবো। কারো কোনো প্রশ্ন আছে? আছে? তাহলে সবাই বুঝেছেন তো? আচ্ছা, তা আমি সরাসরি আমাদের সম্মানিত সুপার মহোদয়ের কাছে যাচ্ছি আজকের প্রোগ্রামে সমাপনী আলোচনা। ধন্যবাদ ছাত্র। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ অত্যন্ত চমৎকার, যেটা আমরা ইতিপূর্বে এইভাবে মানে সুন্দরভাবে আমাদেরকে এইভাবে সচেতন করার জন্য কোনো ডিপার্টমেন্ট এখনও আসে নাই। এই জন্য আমরা হাসানপুর মিকসুল দাখিল মাদ্রাসা হিফজখানা এতিমখানার পক্ষ থেকে আমরা এই প্রকল্পকে ধন্যবাদ জানাই, এবং যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে সুন্দরভাবে সচেতন করলেন, আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। এবং আমরা আগামীতে আরও সচেতন হয়ে স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এবং আজকে যিনি আসছেন ইনার